এই তোমাদের মুসলিম চাই এপিজে আব্দুল কালামের মতো, আর তোমাদের হিন্দু চাই ওই সাধ্বী প্রজ্ঞা আর বাবু বজরঙ্গী আর মায়াকোট নানির মতো, নাথুরাম গডসের মতো। গরু তোমার মা, ছাগল তোমার মাসিমা, মুরগি তোমার পিসিমা, খালি অন্য ধর্মের মানুষ তোমার কেউ না। কিন্তু বিজেপি আরএসএস এর যে ফ্যাসিবাদী সংস্কৃতি, যে ফ্যাসিবাদী দর্শন, সেইটাকে কাউন্টার করার জন্য তোমার তো কোনো পাল্টা দর্শন নেই, তৃণমূলের তো কোনো পাল্টা দর্শন নেই, কোনো রাজনীতি নেই, কোনো ফিলোসফি নেই, কোনো সংস্কৃতি নেই। কথা বাদ দিয়ে দিলে ওই যে কল রেকর্ড, বিজেপির যে উত্তর কৃষ্ণ বোধহয় নদিয়া উত্তর সভাপতি, সে বলছে একটা মুসলমান মরেছে, সেখানে যাওয়ার কি আছে? সে মরেছে দেশের জন্য, জান দিয়েছে, মরেনি সে মানে মানে কোনো অসুখে মারা যাননি বা কোনো কিছুতে মারা যাননি, দেশের জন্য, এবং পাকিস্তানি জঙ্গিদের হাতে মারা গেছেন। মানে আমাদের আবার আমি দেখছি বিজেপির কিছু লোক বলছে না ঠিক আছে এরা ভালো, আমরা আমরা এপিজে আব্দুল কালামকে সমর্থন করি, আমরা ঝন্টু আলী শেখকে আমরা সম্মান করছি, কিন্তু আমাদের নাথুরাম গডসেও শ্রদ্ধা করবে। এখন এটাই আমি বলছি, আমি নাথুরাম গডসে আর তুমি কালাম। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতবর্ষ জুড়ে যেভাবে একটা অস্থিরতা তৈরি হয়েছে, বিশেষ করে বাঙালি মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে, সেখানে বাঙালি মুসলিমদেরকে বাংলাদেশি তকমা দিয়ে তাদের বাড়িঘর বুলডোজার করা থেকে শুরু করে বিভিন্ন রকম ঘটনা আমরা শুনতে পাচ্ছি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন বাম নেতা শতরূপ ঘোষ, আমরা সরাসরি তার সঙ্গে কথা বলে নেব। দাদা, পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে, জঙ্গিরা যে ঘটনা ঘটিয়েছে, সেটাকে কেন্দ্র করে ভারতীয় মুসলিমদেরকে টার্গেটের শিকার হতে হচ্ছে। দেখুন, ভারতীয় মুসলিমদেরকে টার্গেটের শিকার তো আরএসএস বিজেপির জমানাতে পেহেলগাম একটা অজুহাত ওদের কাছে, এবং এটা আমরা এর আগে পুলওয়ামার সময়ও দেখেছি, পেহেলগামের ক্ষেত্রেও দেখছি। যখন এই ধরনের মানে পাকিস্তানের মদতে বা এই জঙ্গিদের কাজে যখন এরকম ঘটনা ঘটে, তখন এরা দেশের বাইরের শত্রুদের বিরুদ্ধে কি করে আমাদের জানা নেই, কিন্তু দেশের ভেতরের মানুষ, দেশের মানুষ যাদেরকে ওরা ওদের শত্রু মনে করে, এটাকে তাদের বিরুদ্ধে নানা রকম দমনপীড়নের অজুহাত হিসেবে কাজে লাগায়। পাকিস্তানের পাঠানো জঙ্গিদের বিরুদ্ধে বা এই যে 26 জন মানুষকে যারা যারা মারলো তাদের বিরুদ্ধে, বা খালি যারা নিজে হাতে মারলো তা নয়, তাদেরকে মারার ক্ষেত্রে যারা সাহায্য করেছে তাদের বিরুদ্ধে ভারত সরকার যা যা করবে, আমরা প্রতিটাতে ভারত সরকারকে সমর্থন করি, প্রতিটাতে ভারত সরকারের সঙ্গে আছি, এবং প্রত্যেকজন ভারতবাসীই আছে। কিন্তু ভারত সরকারের প্রায়োরিটিটা কি এখন? যে যারা সত্যি সত্যি যারা জঙ্গি, যারা দেশের শত্রু, তাদেরকে লক্ষ্য বস্তু বানানো, নাকি যারা রাজনৈতিকভাবে বিজেপি নিজের শত্রু মনে করে যাদেরকে, সেই মুসলমান সমাজকে এই সুযোগে একটুখানি অপদস্থ করা? এবং আমি সেখানে বলছি যে দেখো, এটা একটা অজুহাত ওদের কাছে অবশ্যই, কিন্তু তাছাড়াও ভারতীয় মুসলমানকে যে বিজেপির আমল টার্গেটেড হচ্ছে না এমন তো নয়। এই পেহেলগামের ঘটনার আগেও বহু ক্ষেত্রে হয়েছে। তার থেকে বড় কথা, যে তুমি বাঙালি মুসলমান, খুব ইম্পর্টেন্ট একটা কথা বললে। আচ্ছা বলো তো, আমি খালি কেন বলবো, পেহেলগামের পরে আমরা দেখছি যে গুজরাটে কিছু বাঙালি মুসলমান পরিযায়ী শ্রমিক, তাদের বাড়ি ঘরদর ভেঙে দেওয়া হচ্ছে, ইত্যাদি হচ্ছে। আচ্ছা খালি তা কেন বলবো বলো তো? এর আগেও রাজস্থানে কাজ করতে গিয়ে আফরাজুলকে পুড়িয়ে মেরে ফেলেনি এরা? তার বিরুদ্ধে তো বাংলাদেশি হওয়ার কোনো সন্দেহ কারোর ছিল না, স্রেফ একজন মুসলমানকে পুড়িয়ে মারবো বলে দাউ দাউ করে জ্বালিয়ে মেরে দিয়েছিল তো। তারপরে যে আফরাজুলকে যে লোকটা পুড়িয়ে মারলো, তাকে মানে একদম নগদ পুরস্কার দেওয়া থেকে শুরু করে, তাকে বীরের সম্বর্ধনা থেকে শুরু করে সব ক্রাউড ফান্ডিং পর্যন্ত সব কিছু করেছিল ওখানে গেরুয়া বাহিনী। আমি তোমাকে তার থেকেও বড় একটা উদাহরণ দিচ্ছি। ধরো এই যে আক্রমণ বা ফিজিক্যাল আক্রমণগুলো হয় কৈলাস বিজয়বর্গী বিজেপির একজন বড় নেতা, এবং উনি পশ্চিমবাংলার একসময় দায়িত্বে ছিলেন। তারপরে বিজেপিরই বাকি নেতাদের কথাই জেনেছি আমরা, তথাগত রায়ের থেকে শুরু করে বিজেপির বহু নেতার কথাতেই জেনেছি যে কৈলাস বিজয়বর্গীর মতো লুচ্চা নাকি খুব কম পাওয়া যায়। যাক গে, সেটা অন্য প্রসঙ্গ। আমরা সেই কৈলাস বিজয়বর্গীকে বলতে শুনিনি যে আমার বাড়িতে কিছু রাজমিস্ত্রি কাজ করছিল, আমার সন্দেহ হলো যে ওরা বাংলায় কথা বলছে। তখন ওদেরকে দেখলাম যে ওরা আমার সন্দেহ হলো। তারপরে দেখি ওরা দুপুরবেলা চিড়ে খাচ্ছে, তাতে আমি শিওর হলাম যে ওরা বাংলাদেশি। তার মানে ভারতে হিন্দিতে কথা বলা যাবে, ভারতে গুজরাটিতে কথা বলা যাবে, ভারতে বাংলায় কথা বলা যাবে না। মানে খালি তুমি নও, আমিও বাংলাদেশি। গুজরাটে গিয়ে পুলিশ আধিকারিকরা দোকানে দোকানে বলছে যে বাংলায় কেন বোর্ড লাগানো আপনার? এক্স্যাক্টলি। সুতরাং বাংলায় বোর্ড লাগানো মানে বাংলাদেশি। রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে এখন জেল খাটতেন, বিশ্বভারতীর বোর্ডটা বাংলায় লাগিয়েছিলেন বলে, তাই তো? এবং তুমি চিন্তা করো, এরা বলে ঠাকুরের এই সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সরস্বতী ঠাকুর আমরা জন্ম থেকে দেখে আসি, সরস্বতী পুজোর দধিকর্মা হয় চিড়ে দিয়ে, আর বাকি আমি চিড়ে বাঙালি কি খায় না খায়, আমি চিড়ে ভাজার থেকে শুরু করে বাকি সব ছেড়ে দিলাম। কিন্তু আমি বলছি সরস্বতী পুজোর দধিকর্মা চিড়ে ছাড়া হয় না। তার মানে যারা যারা সরস্বতী পুজোর দধিকর্মা খাবে তারা সব বাংলাদেশি, তারা বাংলা ছেড়ে চলে যাবে কৈলাস বিজয়বর্গী
বাংলায় থাকবে। পরেশ রাওয়াল এত বড় একজন অ্যাক্টর, এর আগে বলেছিল মচ্ছি খাতা হ্যায় ও সব বাংলাদেশি হ্যায়, মচ্ছি খাতা হ্যায়, আমরা মাছ খাই বলে আমরা বাংলাদেশি। ভারতটা খালি হিন্দিভাষী এবং গুজরাটিদের দেশ এবং বাকি আমরা সবাই বাইরের। সুতরাং এই যে আমি বলছি, এই যে আদারনেস, মানে এই সাম্প্রদায়িক রাজনীতি, সেটা হিন্দুত্ববাদী মৌলবাদ হোক, সেটা ইসলামিক মৌলবাদ হোক, সাম্প্রদায়িক রাজনীতির, মৌলবাদী রাজনীতির যে বেসিক কথাটা, যে যে অক্ষরে অক্ষরে আমার মতো নয় সে আমার শত্রু। মানে হাতের পাঁচটা আঙুল যে পাঁচ রকম হবে, পৃথিবীতে পাঁচজন মানুষের যে রং, ভাষা, চেহারা, পছন্দ অপছন্দ সব কিছু আলাদা হবে, এবং এই আলাদা থাকাটাই, এই বৈচিত্র্যটাই পৃথিবীর সৌন্দর্য, ভারতের সৌন্দর্য। এইটাকে মৌলবাদীরা অস্বীকার করে, সেটা হিন্দুত্ববাদী মৌলবাদীরাও করে, ইসলামিক মৌলবাদীরাও করে। এক্ষেত্রে হিন্দুত্ববাদী মৌলবাদীরা আমাদের দেশের ক্ষমতায় রয়েছে, তাই তারা সরাসরিভাবে রাষ্ট্রের হাতিয়ারগুলোকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের ওপর, এবং তারা যাদেরকে শত্রু মনে করছে তাদের উপরই দমনপীড়ন করতে পারছে। সাধারণ একটা মুসলিম ছেলে বা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে আতঙ্কবাদী, জঙ্গি বলে তকমা দেওয়া। বাড়িতে এসি মিস্ত্রি এসছে, বলছে না মিস্ত্রি মুসলমান, নেব না। সাধারণ মুসলমান কি করবে? তারা তো দিন আনে দিন খায়, রাজ্যে কাজ পায়নি, দেশের অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করছে, পরিযায়ী শ্রমিক বা কাজ যারা রাজ্যেও রয়েছে, তাদের কি করণীয়? গরিব মানুষ কি করে জানবে যে জঙ্গি কখন হামলা করবে? কি তারা তো ইন্টেলিজেন্ট বা আর্মি বা বিএসএফ বা চৌকিদার নয়। দেখো, আমার যদি সৎপথে উপার্জনের সব রাস্তা বন্ধ করে দেওয়া হতো, আমি কি করতাম? অসৎপথে উপার্জন করতাম। কিছু লোক থাকে পার্থ চট্টোপাধ্যায়ের মতো, তারা এমনিই চোর, মানে স্বভাবে চোর, কিন্তু তার বাইরে যে গতর খাটিয়ে খেতে চায়, তার যদি সমস্ত উপার্জন বন্ধ করে দেওয়া হয়, মানুষ তো, তাকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে, সে তখন অসৎপথে উপার্জন করবে। আজকে আপনি কারো ধর্মীয় পরিচয় হতে পারে, জাতির পরিচয় হতে পারে, যে কোনো পরিচয়, একটা মানুষ যে গতর খাটিয়ে খাটিয়ে খেতে চাইছে, তার আপনি উপার্জন বন্ধ করে দিচ্ছেন। তারপর সে যদি কালকে পকেট মারে, তখন আপনি বলবেন যে এই সম্প্রদায়ের মানুষ পকেট মার হয়। সুতরাং আমি বলছি, এইটা একটা কত বড় একটা অশুভ সামাজিক, একটা অসুস্থ সামাজিক সার্কেল। ডাক্তার, মানে সে হিপোক্রেটিক্যাল ওথ দিয়ে যে ডাক্তার হয়েছে, তার কাছে একজন গর্ভবতী মহিলা ট্রিটমেন্ট করাতে গেছে, কাশ্মীরে গুলি করে মারলো জঙ্গিরা, সেই জঙ্গিরা কোত্থেকে ভারতে ঢুকলো কেউ আটকাতে পারলো না, তারা ঘুরলো রে কী করলো কেউ ঠেকাতে পারলো না, তারা এসে মেরে কোথায় চলে গেল, আজকে 8-9 দিন হয়ে গেল। একটা লোককে সে জঙ্গি এতগুলো বাড়ি ভেঙে দিল, কিন্তু ওই জঙ্গিদের মধ্যে একজনকে এখনো অব্দি চিহ্নিত করলো না, ধরলো না। ঘটনা উড়িষ্যাতে দেখা যাচ্ছে, যারা ওই ঠেলা, ওই কি বলে, ওই যে ফেরি করে আর কি, হরেক মাল, তাদেরকে ধরে ধরে অত্যাচার, আধার কার্ড দেখাও, বা ওদের ভাষায় বলছে আর কি। আরে আপনি পুলিশ ও প্রশাসন এই কাজ করলে ঠিক আছে, সাধারণ মানুষ ধরে অত্যাচার করছে। তুমি একটা সহজ রাজনীতি দেখো, মমতা এবং সেখানে দেখা যাচ্ছে 12-14 বছরের ছেলেরাও আছে, যারা স্কুলে ক্লাস, মানে মাধ্যমিক বা 12-এ পড়ছে, এদের মানসিকতাগুলো এইভাবে তৈরি করে দেওয়া হচ্ছে। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চুরিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সন্ত্রাসকে গালাগাল দিতে গিয়ে বিজেপি একটা নাম দিয়েছে বেগম পিসি, বেগম জান, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, অর্থাৎ তাকে একটা ইসলাম ধর্মের সাথে কানেক্ট করে তাকে গালাগাল দিচ্ছে। এর ফলে কি হচ্ছে তুমি দেখো, চুরিটা করছে কিন্তু মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর পার্থ চ্যাটার্জি, কেমন, মানিক ভট্টাচার্য, এই ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্যের, তারা চুরি করছে। আর ধরো গ্রাম থেকে যে একজন গরিব মুসলমান রাজমিস্ত্রি কলকাতায় কাজ করতে আসছেন, কি যে ঠেলা চালাচ্ছেন, সেই গরিব খেটে খাওয়া মানুষটা হয়ে যাচ্ছে একটা সামাজিক ব্যঙ্গের পাত্র, শত্রু। আবার আবার এইটা উল্টো দিকটাও তোমাকে বলছি, এই মানে ধরো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত বিরোধী, ওনাকে দু চোখে সহ্য করতে পারি না, কিন্তু আমি তো কোনোদিন ওনাকে বেগম জান বলবো না বা বেগম পেশি বলবো না। ওটা আমার রাজনীতি নয়, ওটা আমার রুচি নয়। হ্যাঁ, কিন্তু যে লোকটা বলতো বেগম পিসি বেগম জান, যারা কথা বলতো না, সেই বাবুল সুপ্রিয় যখন মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মন্ত্রী, কেমন। সুতরাং হ্যাঁ, সুতরাং আমি বলছি এইভাবে তো এই নোংরামিগুলো করেও এরা সিস্টেমে ঢুকে যাচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে সিস্টেমে নিয়ে নিচ্ছেন। আর তুমি যে বন্দ্যোপাধ্যায়দের বক্তব্য যে একটা হলেও মুখ বন্ধ করা গেল, এইটা মুখ বন্ধ করার পথ ভাই। বাবুল সুপ্রিয়র মুখ বন্ধ করলে তাকে ক্যাবিনেট মন্ত্রী করে, আর আনিস খানের মুখ বন্ধ করলে তাকে ছাদ থেকে ফেলে মেরে ফেলে। আর আমি তোমাকে এটা বলছি, তুমি যেটা বললে মনকে বিষিয়ে দেওয়া, ধরো কদিন আগে আমরা এই ছবি দেখেছি, উত্তরপ্রদেশের একটা স্কুলে একজন টিচার একটি মুসলিম বাচ্চাকে দাঁড় করিয়ে রেখেছে, ছেলেকে, এবং হিন্দু বাচ্চাগুলোকে বলছে তোমরা ওর গালে চড় মারো, সহপাঠীর গালে। এবার আমি তোমাকে বলছি, এখানে প্রশ্নটা খালি সেই টিচারের নয়, ছোট ছোট যে সেই টিচারটা তো জানোয়ারেরও অধম, এবং জানোয়ার বলতে খারাপ লাগে কেন, এই জানোয়াররা এত খারাপ হয় না, এরা খুব নিকৃষ্ট মানুষ। কিন্তু আমি তোমায় বলছি যে ছোট ছোট বাচ্চাগুলো তার একজন সহপাঠীর গালে গিয়ে ঠাস ঠাস করে চড় মারছে, তাদেরকে কেমন মানুষ তৈরি করা হচ্ছে ছোটবেলা থেকে। তারা তো নিষ্পাপ শিশু, তারা তো কোনো মনে কোনো পাপ, কোনো ক্লেদ না নিয়ে জন্মেছে, তাদেরকে কী ধরনের মানুষ তৈরি করা হচ্ছে। আবার আমি তোমাকে এটাও বলছি আকরামুল, আমি কদিন আগে ঝাড়খণ্ডের একটা ভিডিও দেখলাম, যেখানে একটা মুসলিম একটা বাচ্চা তাকে জিজ্ঞেস করছে যে পাকিস্তান ने जो क्या समर्थन, हाँ समर्थन करता हूँ, बोला आपको भारत से प्रेम नहीं है, বলছে नहीं भारत से मुझे क्यों प्रेम होगा। হ্যাঁ, বলছে হ্যাঁ পাকিস্তানকে আমার ভালো লাগে।
পাকিস্তান যা করেছে ঠিক করেছে, ভারত কেন করবে? সেও একটা বাচ্চা, তার মনটাও কিছু মৌলবাদী এরকমভাবে বিষিয়েছে। সুতরাং আমি বলছি যে এই যে ছোট ছোট বাচ্চাদের মনগুলো সাদা ক্যানভাসের মতো, তাতে রামধনু আঁকার বদলে যারা কাঁটাতার আঁকছে, যারা কিনা বিষবৃক্ষ আঁকছে, তারা কত বড় সভ্যতার শত্রু। শহীদ, বাংলার শহীদ যেমন ঝন্টু শেখের বাড়িতে আপনারা দৌড়ে গেলেন, কংগ্রেসও গেল, তৃণমূলেরও কেউ গিয়েছেন, বিজেপির কাউকে দেখা গেল না। বিজেপির একটি ভয়েস রেকর্ড ভাইরাল হয়েছে, বিজেপির নেতা বলছেন না ওখানে গেলে ভোট ফোট পাবো না, ওরা মুসলমান। শুভেন্দু অধিকারী আপনাদের যাওয়ার দুদিন পরে তিনি গিয়ে কি 1-2 লাখ টাকা দিলেন একটা স্টেজ বানিয়ে, আর অন্যান্যদের ডেকে। এই রাজনীতি মানে দেশের সেনাকে নিয়েও রাজনীতি, যারা দিনরাত করে দেশ পাহারা দিচ্ছে, মানে মুসলমান হলে সেখানেও ঘৃণা। দেখো, শুভেন্দু অধিকারী যে গেছেন মানে যেতে বাধ্য হয়েছেন, এবং সেখানেও বাঁহাতে মনসা পুজোর মতো করে গেছেন। কারণ না মানে ওই তেহট্ট, উনি বললেন যে তেহট্ট ব্লকের যারা শহীদ হয়েছে বলে, তার আগেও তেহট্টের যারা শহীদ হয়েছেন ওই ব্লকে, এবং ঠিকই তাদেরকেও প্রত্যেককেই সম্মান জানানো উচিত, তারা প্রত্যেকেই হ্যাঁ গেছে। কিন্তু আমি বলছি সেইটা কি করে ঝন্টু আলী শেখের একটা ছবি বাকিদের সঙ্গে দিয়ে একটা ইয়ে করলেন, কিন্তু আলাদা করে ধরো কাশ্মীরতে আমাদের পার্টির ক্ষেত্রে কি, ঝন্টু আলী শেখের বাড়িতেও আমরা গেছি, আবার পুনাম সাহু যিনি এখনো পাকিস্তানের হাতে বন্দী হয়ে আছেন, আমরা তার কাছেও গেছি, তার পরিবারের কাছে। বেহালার যিনি মারা গেছেন তার বাড়িতেও আমাদের পার্টির প্রতিনিধিরা গেছে। এখানে মৌলবাদের হাতে খুন হওয়া মানুষকে আমরা ধর্ম দিয়ে চিনি না, আর হচ্ছে মৌলবাদের হাতে খুন হওয়া একজন সৈনিককে, জওয়ানকেও আমরা, বা বন্দী হওয়া কোনো জওয়ানকেও আমরা ধর্ম দিয়ে চিনি না। কিন্তু শুভেন্দু অধিকারীর এই না যাওয়াটাকে নিয়ে হাজারটা প্রশ্ন উঠেছে, এবং তোমাদেরকে এটা বলি, যেদিন এই ঘটনাটা ঘটছে সেই দিন বোধহয় খুব সম্ভবত শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে ছিলেন। যারা চেনেন, তেহট্ট ধুলিয়ানে ছিলেন। তেহট্ট থেকে মুর্শিদাবাদ কয়েক কিলোমিটার রাস্তা, সামান্য ওই তেহট্ট থেকে একটু এগুলোই তো বহরমপুর শুরু হচ্ছে, করিমপুর তেহট্ট হয়ে ওখানে বহরমপুর। আবার সুকান্ত মজুমদার ঠিক তার পরের দিন হচ্ছে লালবাগে, আমি সেদিন ঘটনাচক্রে আমি লালবাগে মুর্শিদাবাদে, তো লালবাগে সেদিন বিরাট মিছিল করলেন। বিরাট মানে ওই আর কি, মানে বিজেপির মতো করে বিরাট, কিন্তু তাই যাই হোক মিছিল করলেন। তো ওরা সবাই সেদিন ওই চত্বরে, কিন্তু একটা বারের জন্য ছেলেটার ডেড বডি তারা মালা দিতে আসলো না, এয়ারপোর্টে গেল না, এবং এই কথাটা বললো ওদের একজন নেতাকে দেখা গেল না। আর এত নোংরা একটা কথা বললো, তুমি তো একটা কথা বাদ দিয়ে দিলে, ওই যে কল রেকর্ড, বিজেপির যে উত্তর কৃষ্ণ বোধহয় নদিয়া উত্তর সভাপতি, সে বলছে একটা মুসলমান মরেছে, সেখানে যাওয়ার কি আছে? সে মরেছে দেশের জন্য, জান দিয়েছে, মরেনি সে মানে মানে কোনো অসুখে মারা যাননি বা কোনো কিছুতে মারা যাননি, দেশের জন্য, এবং পাকিস্তানি জঙ্গিদের হাতে মারা গেছেন। মানে আমাদের আবার আমি দেখছি বিজেপির কিছু লোক বলছে না ঠিক আছে এরা ভালো, আমরা এপিজে আব্দুল কালামকে সমর্থন করি, আমরা ঝন্টু আলী শেখকে আমরা হচ্ছে সম্মান করছি, কিন্তু আমাদের নাথুরাম গডসেও শ্রদ্ধা করবে। এখন এটাই আমি বলছি, আমি নাথুরাম গডসে আর তুমি কালাম। বিজেপির এইটাই পলিসি। আমি সেদিন তরুণজ্যোতি তিওয়ারি বলে ওদের এক নেতা আছে, তাকে আমি এবিপি আনন্দে বললাম, ভাই তোমাদেরকে আমার বিউটিফুল লাগে এই কারণে যে তোমাদের মুসলিম চাই এপিজে আব্দুল কালামের মতো, আর তোমাদের হিন্দু চাই ওই সাদ্দি প্রজ্ঞা আর বাবু বজরঙ্গি আর মায়া কোডনানির মতো, নাথুরাম গডসের মতো। সুতরাং এইগুলো রয়েছে। তবে আমি তো একটা কথা বলছি, এগুলো সব নিয়ে তো আমরা আলোচনা করছি, কিন্তু এই যে পশ্চিমবাংলায় এই যে বিদ্বেষ বাড়ছে, একটা অংশের মানুষকেও চাইলে এরা বিদ্বেষে প্রভাবিত করতে পারছে। সত্যি তো বাংলায় তো আজ থেকে 15-16 বছর আগে কেউ ভাবতে পারতো না যে এত সহজে কোনো মানুষকে বিদ্বেষে জাগিয়ে দেওয়া যাবে। এটা কেন হচ্ছে? একটা জিনিস আমি তোমাকে বা যারা আমাদের আলোচনা শুনছেন একটু ভেবে দেখার জন্য অনুরোধ করছি। এই যে আমি তখন বামপন্থী সংস্কৃতির কথা বলছিলাম, ধরো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসে বললেন যে লাল হাটাও বাংলা বাঁচাও, সিপিএমকে ভোটে লড়তে দেবো না, ঠিক আছে, পঞ্চায়েত বিরোধী শূন্য চাই, আবার পুরসভা বিরোধী শূন্য চাই, অন্য দল থেকে এমএলএ জিতলে আমি দখল করে নেব, সব বুঝলাম। সেখান থেকে ওই অবধি হলো। তারপর থেকে কি শুরু হলো যে কোনো স্কুলের কমিটি বামপন্থীরা আছে, গায়ের জোরে সে কমিটি দখল করো, কলেজের স্টুডেন্টস ইউনিয়ন দখল করো, কলেজের অ্যালুমনাই অ্যাসোসিয়েশন তৃণমূল চালাবে, পাড়ার ক্লাব তৃণমূল চালাবে, সামাজিক সংগঠন তৃণমূল চালাবে। সিপিএম খালি ভোটের দিন পোলিং এজেন্ট বসাতে পারবে না, সরি কি ক্যাম্প অফিস করতে পারবে না, না বামপন্থীরা বিজ্ঞান মেলা করতে পারবে না এলাকায়। এবার পরিণতিটা কি হচ্ছে তোমাকে একটা বললাম, আজকে 15 বছর 16 বছর পরে তোমায় আমি বলছি, আজকে মনে করো একটা সময় বাংলায় ছেলেমেয়েরা বড় হতো বিজ্ঞান মেলা দেখে, একটা সময় বাংলায় ছেলেমেয়েরা বড় হতো রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে নিজেরা কবিতা বলে গান শিখে, রবীন্দ্রনাথের গান নজরুলের গান তারা একসাথে গাইতো, শিখতো। একটা সময় পশ্চিমবাংলার স্কুল কলেজের ছেলেমেয়েরা দেখতো তাদের কলেজের সোশ্যালে বামপন্থী ইউনিয়ন তারা রবীন্দ্রনাথের মনে করো বিসর্জন নাটক করাচ্ছে। কেমন আজকে সেই ছেলেমেয়েরা, মানে আমি বলছি যে বামপন্থীদেরকে সরানোর নাম করেই যাবতীয় যে প্রোগ্রেসিভ কালচার সব তো সরিয়ে দিল। আজকে তুমি বামপন্থীদেরকে সরালে, কিন্তু বিজেপি আরএসএস এর যে ফ্যাসিবাদী সংস্কৃতি, যে ফ্যাসিবাদী দর্শন, সেইটাকে কাউন্টার করার জন্য
তোমার তো কোনো পাল্টা দর্শন নেই, তৃণমূলের তো কোনো পাল্টা দর্শন নেই, কোনো রাজনীতি নেই, কোনো ফিলোসফি নেই, কোনো সংস্কৃতি নেই, মামাটি মানুষ আছে। কিন্তু ওটা তো কোনো পলিটিক্যাল ফিলোসফি না, ওটা একটা পলিটিক্যাল স্লোগান, ঠিক আছে, তাতে মমতা ব্যানার্জি ভোট পেয়ে যান, আমার সেখানে বলার কিছু নেই। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি তা হচ্ছে যে ভাই, তোমার গডসে থাকলে আমার রবীন্দ্রনাথ আছে। তোমার যদি মনে করো জঙ্গি থাকে, হ্যাঁ, কি তোমার যদি একটা ধর্মীয় একটা উস্কানি দেওয়া একটা একটা ছেলেকে জঙ্গি হতে বলা থাকে, তো পাল্টা আমার কাজী নজরুল ইসলাম আছে। এই যে একটা বিকল্প সংস্কৃতি, আমাদেরকে ব্যঙ্গ করে সেই সময় বলতো যে সিপিএম রসুন সংস্কৃতি চাষ করে। রসুন মানে কি? রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুল। কিন্তু আমি তোমাকে বলছি আকরামুল, পশ্চিমবাংলা এই যে মানে বিবেকানন্দ, রামকৃষ্ণ, নেতাজির সময় থেকে শুরু করে এই যে বাংলার যে একটা প্রগতিশীলতার ধারা, এই প্রগতিশীলতার ধারা কিন্তু এই রসুন সংস্কৃতির জন্যই বেঁচে ছিল, যেটাকে ওরা ব্যঙ্গ করে রসুন বলতো, রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুল। এই যে পুজো কমিটিগুলোকে টাকা দিচ্ছেন, পাড়ার ক্লাবকে তো বছর বছর লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন, বলতে পারেন তো যে পাড়ার ক্লাবগুলোকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছি, কিন্তু তোমরা তার বদলে বাকি যা করছো করছো ওই টাকায়, ছাদ ঢালাই করছো, খাওয়া দাওয়া করছো, ফুর্তি করছো, সব করছো, কিন্তু তার এই 20% টাকা কি 25% টাকা এলাকায় হচ্ছে ধর্মনিরপেক্ষতার প্রচারে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামে তোমায় করতে হবে। এটা বাধ্যতামূলক করতে পারে তো সরকার, সরকার তো টাকা দিচ্ছে তোমাকে, এই টাকাটা দিচ্ছি, তার সেই টাকা দিয়ে তোমাকে রবীন্দ্র নজরুল সন্ধ্যা করতে হবে। তারা তো বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান করছে, ফাংশন, খেলা মেলা। ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট খুব ভালো জিনিস, কিন্তু ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট করতে তো আর অত কোটি কোটি সরকারি টাকা লাগে না। আর সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলা মেলা তো ডেফিনেটলি করছে, কিন্তু আমি বলছি এই খেলা মেলা সাংস্কৃতিক ফাংশনের মধ্যে কি কোনো বিকল্প সংস্কৃতি আছে যেটা এই যেটা আমি বলছি যে বিজেপির, আরএসএস এর এই এই যে রাজনীতিটা, সেটাকে কাউন্টার করতে পারে। আমি বলছি যে মনে করো, শুভেন্দু মাইতি, সে বামপন্থী, কি সুকান্ত ভট্টাচার্য বামপন্থী, বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা ছিলেন, তার কবিতা পছন্দ নয়, বাদ দিন। আচ্ছা, আপনি কবির সুমনের গান চালান, আপনার দলের সাথে আছে তো। কবির সুমনের অসংখ্য প্রোগ্রেসিভ গান আছে, যা কিনা ছোটবেলা থেকে আমাদেরকে শিখিয়েছে কিরকমভাবে ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষকে ভালোবাসতে হয়। আপনি সেটাকে নচিকেতার অনেক গান রয়েছে, নচিকেতা আজকে তার রাজনৈতিক অবস্থান যাই থাক না কেন, নচিকেতার অসামান্য পলিটিক্যাল গান রয়েছে, যেগুলো কিনা সত্যি সত্যি একটা কম বয়সী মানুষকে, ছেলে মেয়েকে ভাবাবে নতুন করে, তাকে একটা জায়গায়। আমি বলছি যে এইগুলো তো করতে পারতেন। এই যে পশ্চিমবাংলা থেকে বামপন্থীদেরকে সরানোর নাম করে খালি রাজনৈতিকভাবে নয়, সাংস্কৃতিকভাবে বামপন্থীদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজের সোশ্যাল ফেস্ট, কোথাও একটা কোনো প্রোগ্রেসিভ চর্চা নেই, একটা কোনো ধর্মনিরপেক্ষতার চর্চা নেই। আমি বলছি যে তুমি 100টা কেন হচ্ছে, তুমি একটা কেন, তুমি 100টা হচ্ছে তুমি ভোট জিততে পারো, কিন্তু একদিকে রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুল আমাদের সমাজ জীবন থেকে হারিয়ে যাচ্ছে, তার বদলে একটার পর একটা আরএসএস স্কুল অ্যাফিলিয়েশন পাচ্ছে। কিন্তু কিছু সাধারণ মানুষ তারা বলছে যে একদিক থেকে বামেদের আদর্শ, নীতি, সংস্কৃতি, অন্যদিক থেকে তৃণমূলের ভোট ব্যাংক, তারা ভোটে জিতছে, ক্ষমতায় আছে, এটাই বড় কথা। বড় কথা, তার পরিণতিটা কি হচ্ছে? ক্ষমতায় তো নবীন পটনায়কও থাকলেন, এবং নবীন পটনায়ক মমতা ব্যানার্জির মতো চোট ছেঁচট ছিলেন, কেউ বলতে পারবে না কিছু না, তবু দখল করে নিল তো বিজেপি। সুতরাং একটা জায়গাতে যদি তুমি একটা মানে দেখো তো, মানে ওই দিক থেকে একটা আক্রমণ আসছে, তুমি যদি তোমার এখানে সেনাবাহিনী না থাকে, তুমি তুমি খড়কুটো দিয়ে কদিন সেই আক্রমণটাকে আটকাবে? একটা সাংস্কৃতিক আক্রমণের পাল্টা সেনাবাহিনী হচ্ছে তোমার পাল্টা সংস্কৃতি। আজকে সেই সংস্কৃতি কোথাও নেই, বিজ্ঞান মেলা হচ্ছে না, বিজ্ঞান মঞ্চ থাকবে না, তোমার কোনো এই প্রোগ্রেসিভ সংস্কৃতিকে তুমি থাকতে দেবে না, তার বদলে এলাকায় এলাকায় হাজারে হাজারে আরএসএস স্কুল খুলছে, শাখা খুলছে, তারা অ্যাফিলিয়েশন পাচ্ছে, বাবা মায়েরা পাঠাচ্ছে ছেলে মেয়েকে সেই স্কুলে। কেন? সরকারি স্কুলে ক্লাসে টিচার নেই, চুরি করে সব চাকরি পাওয়া শিক্ষকের অর্ধেক ভরে গেছে, তাদেরও আবার চাকরি চলে যাচ্ছে, বহু সৎ শিক্ষকের এই চক্করে চাকরি চলে যাচ্ছে। মিড ডে মিলের চালে পোকা ঘুরছে, মিড ডে মিলের ডাল হাওয়া, স্কুলে গেলে খেতে পাবে না, শিক্ষক নেই, কিছু না, তার বদলে পাঠিয়ে দিচ্ছে আরএসএস স্কুলে, ভালো খাবার সব। কিন্তু ওখানে বাচ্চাদের কি শেখানো হচ্ছে ছোটবেলা থেকে? যে ভাই, গরু তোমার মা, ছাগল তোমার মাসিমা, মুরগি তোমার পিসিমা, খালি অন্য ধর্মের মানুষ তোমার কেউ না। আমি বলছি এই যে ছোট থেকে বাচ্চাটা বড় হচ্ছে এইভাবে, সেই বাচ্চাকে তুমি সিপিএম ছেড়ে দাও, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আছে আজ বাদে কাল তাকে বোঝানো যে ধর্মনিরপেক্ষতা ভালো, আর তুমি তো ছোটবেলা থেকে তার মনটাকে ওইভাবে তৈরি বিষিয়ে দেওয়ার জন্য ছেড়ে দিচ্ছ। সুতরাং এইটা আমি বলছি সমস্ত প্রোগ্রেসিভ মানুষকে, আমি হিন্দু মুসলিম নির্বিশেষে বলছি, সমাজের যারা প্রোগ্রেসিভ মানুষ আছেন, কাইন্ডলি আপনারা এটা একটু ভাবুন
রাজনীতির জায়গায় থাকবে। দেখুন, আমরা 7টা ভোট জিতেছি, আমাদের 3টে ভোট হারলে আমাদের এমন পার্টি নই। আমি যদি রাজনীতি করতে এসেছিলাম, আমাকে এমএলএ হতেই হবে বলে রাজনীতি করতে আসিনি। তাহলে আমার কাছে অনেক সুযোগ ছিল অনেক দলে চলে যাওয়ার। ওইটা আমাদের কাছে বড় কথা নয়। আমরা জিততে চাই, এটাও ঘটনা। আমরা হেরে খুব খুশি, কিন্তু না হারলে যে আমাদের নিঃশ্বাস আটকে আসছে এমন নয় ব্যাপারটা। কিন্তু যেটা হচ্ছে, এটা কি ভালো হচ্ছে কিনা, বিজেপির ফ্যাসিবাদকে আটকানোর জন্য বিকল্প বামপন্থী সংস্কৃতি পশ্চিমবাংলায় তৈরি করতে হবে কি হবে না, এটা আপনারা বিচার করুন। যদি মনে করেন যে হবে, তাহলে আপনারা এই কাজে চলুন, আমরা একসঙ্গে করি। আমাদের বাকি যা ডিফারেন্স আছে তা থাকবে, কিন্তু এই কাজটা আমরা একসঙ্গে করি।